নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মিথুন রাশিগত বৃহস্পতি দেবের অবস্থানে কোন কোন রাশির সাপেক্ষে মূর্তি নিরয়ন, বেদ বা বিপরীত বেদ, মিথুন রাশির আপনার রাশির সাপেক্ষে অবস্থা অনুযায়ী এবং অষ্টবর্গ চার্টে মিথুন রাশিগত বৃহস্পতি দেবের অবস্থান নিয়ে আমরা একটু রাশিভিত্তিক আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজন হলে খাতা পেন নিয়ে লিখে নেবেন। দেখুন, প্রথমেই যেটা আসতে হয় যে বৃহস্পতি দেব যখন বৃষ রাশি থেকে মিথুন রাশির গৃহে যাত্রা করছেন, সেই সময় সেই দিনকার চন্দ্রদেবের অবস্থান হচ্ছে বৃশ্চিক রাশির ঘরে জ্যেষ্ঠা নক্ষত্রে। নিশ্চয়ই সম্ভবী অ্যাস্ট্রোর যারা সাবস্ক্রাইবার, নিদেন পক্ষে দর্শক আছেন, তারা নিশ্চয়ই জানেন এতদিনে যে কিভাবে স্বর্ণমূর্তি, রৌপ্যমূর্তি, তাম্রমূর্তি বা লৌহমূর্তি নিরয়ন হয়। যে গ্রহ যেদিন এক রাশি থেকে আরেক রাশিতে তার স্থান পরিবর্তন করেন, সেই দিনে চন্দ্রমা যে রাশির গৃহে থাকে, সেই রাশির গৃহটা আপনার রাশি থেকে ক নম্বর রাশি তার উপরে নির্ভর করে এই মূর্তি নিরয়ন। সুতরাং মিথুন রাশির গৃহে যেদিন বৃষ রাশি থেকে বৃহস্পতি দেব যাবেন, সেদিন বৃশ্চিক রাশির গৃহে চন্দ্রমা থাকবেন। যার ফলত মিথুন রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি, কারণ আমরা জানি যে 1, 6 এবং 11তম রাশিগুলোর স্বর্ণমূর্তি ধারণ হয়, যার ফলে বৃশ্চিক রাশিগতই চন্দ্রমা সেদিন থাকবেন, যার ফলে বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মিথুন রাশি স্বর্ণমূর্তি ধারণ হবে। বৃহস্পতি দেবের মিথুন রাশিগত গমনে স্বর্ণমূর্তি যেহেতু ধারণ হচ্ছে মিথুন, মকর এবং বৃশ্চিক রাশি, যার ফলে অতীব শুভ বলা হয়েছে শাস্ত্রগতভাবে। এর পরবর্তী ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মূলত দ্বিতীয়, পঞ্চম এবং নবম স্থানে সেই বৃশ্চিক রাশিগত চন্দ্রমা থাকবে, তাদের হচ্ছে রজত মূর্তি বা বলা যায় রৌপ্যমূর্তি। সেটা কারা? কর্কট রাশি, তুলা রাশি এবং মীন রাশি। এদের জন্য রৌপ্যমূর্তি ফলাফল বেশ শুভ। এর পরবর্তী ক্ষেত্রে 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর যে রাশির সাপেক্ষে 3, 7 এবং 10 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, তাদের জন্য তাম্রমূর্তি গঠন হচ্ছে। সেই রাশিগুলি কি কি? বৃষ, যার সাপেক্ষে সপ্তম বৃশ্চিক রাশি, তৃতীয় কন্যা রাশি, কন্যা রাশির থেকে তৃতীয় বৃশ্চিক রাশি, এবং কুম্ভ রাশি, যার থেকে দশম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সুতরাং বৃষ, কন্যা এবং কুম্ভ রাশি তাম্রমূর্তি গঠন হচ্ছে বৃহস্পতিদেব মিথুন রাশিতে গোচর করা অবস্থায়, যার ফলে এই সময়টা তাদের সো বলা যায়, অর্থাৎ মোটামুটি, খুব বেশি ভালো না, বিশাল মন্দ এরকম নয়। এর পরবর্তী ক্ষেত্রে যে 4টি রাশি রয়ে গেল, মূল 3টে অগ্নিপ্রধান রাশি অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, পুনরায় যে 3টে রাশির শনি যখন মীন রাশির গৃহগত অবস্থান হয়েছিল, পুরনো এপিসোড খুলে দেখে নেবেন, শনির মীন রাশি গৃহে অবস্থানে মূর্তি নিরয়ন, ঠিক এই 3টে অগ্নিতত্ত্ব প্রধান রাশিরই কিন্তু লৌহ পায়া নির্ধারণ হয়েছিল। সুতরাং মহা মুশকিল না। মেষ, সিংহ এবং ধনু রাশির, যেহেতু বৃশ্চিক রাশিটা চতুর্থ, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করে বৃশ্চিক রাশি, যার ফলে এই 3টে রাশির মেষ, সিংহ এবং ধনুর লৌহ পায়া, যার ফল শুভ নয় বলা হয়েছে, অর্থাৎ অশুভ বলা হয়েছে। এটা গেল মূর্তি নিরয়ন। যখনই এই মূর্তি নিরয়নটা হচ্ছে, যাদের সাপেক্ষে ভালো, যাদের সাপেক্ষে মন্দ, সেটা তো বুঝেই গেলেন। এর পরবর্তী ক্ষেত্রে ইন জেনারেল ফর্মে মিথুন রাশির গৃহে বৃহস্পতিদেব যখনই গমন করলেন, সাধারণভাবে শাস্ত্র বলছে যে কোনো রাশির সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশতম ঘরে, দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশতম ঘরে যদি বৃহস্পতিদেব গোচরে গমন করেন, তাহলে সেই রাশিগুলোর ভালো। দেখুন, এখানে কিন্তু রেজাল্ট বদলাবে। বৃষ রাশির ক্ষেত্রে এসেছিল তাম্রপায়া, মোটামুটি, কিন্তু যেহেতু মিথুন রাশির গৃহে বৃহস্পতি গমন করছে, যেটা বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর,
কুম্ভ রাশি 7.5 লাস্ট ফেজ চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সেই তাম্রপায়া নির্ধারণ হয়েছিল, কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে বৃহস্পতিদেব মিথুন রাশিগত হচ্ছেন, যেটা শাস্ত্রগতভাবে গুড বলা হয়েছে। ধনু রাশির সাপেক্ষে সপ্তম ঘরে বৃহস্পতিদেব গমন করছে, যেটা ফ্যান্টাস্টিক বলা হয়েছে শাস্ত্রগতভাবে, কিন্তু মূর্তি নিরায়ণে ধনু রাশির লৌহ পায়া। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে নবমে বৃহস্পতিদেব, সুতরাং ফ্যান্টাস্টিক। এবং সিংহ রাশির সাপেক্ষে একাদশস্থ মিথুন রাশির গৃহগত অবস্থায় বৃহস্পতিদেব যখন থাকবেন, সেখানে শুভ ফল বলা হয়েছে, কিন্তু সিংহ রাশিরও লৌহ পায়। তাহলে মূর্তি নিরায়ণে যাদের তাম্র বা লৌহ পায় ম্যাক্সিমাম এলো, যখনই দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ ভাবগত বৃহস্পতিদেব তাদের রাশি সাপেক্ষে হচ্ছে, সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে শাস্ত্র বলছে। তাহলে মূর্তি নিরায়ণে যে নেগেটিভিটিটা ছিল, বৃহস্পতির আপনার এই রাশিগুলোর মধ্যে যদি রাশি হয়, অর্থাৎ বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি, তাহলে বৃহস্পতিদেবের যতক্ষণ মিথুন রাশির গৃহগত অবস্থান হয়ে আছে, যেটা খুব স্পিডি গমন করবে, এই 15 মে থেকে আমরা যদি ধরি, আগের এপিসোডেই শুনেছেন যে 19 অক্টোবর অবধি ফার্স্ট ফেজে মিথুন রাশি কিন্তু টপকে যাবেন। এরপরে কিন্তু আবার এই মূর্তি নিরায়ণ বদলাবে, আবার এই দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে রাশিগুলো বদলে যাবে, কারণ অতিচারী গতিতে বৃহস্পতিদেব খুব স্পিডে 19 অক্টোবরের পরেই ঢুকে পড়বেন কর্কট রাশিতে। যেহেতু আরেকটা অন্য রাশিতে ঢুকবেন, সুতরাং সেখানে আবার মূর্তি নিরায়ণ বদলাবে, আবার এই দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশের বৃহস্পতিদেবের অবস্থানগত রাশিগুলোর শুভ অশুভ বদলাবে। তাহলে বুঝতে পারছেন টুইস্টটা কোথায় আছে। সুতরাং আমার লৌহ পায়া হলো, আমার তাম্র পায়া হলো মানেই সব চলে গেল নয়, কিংবা আমার রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কোনো ফ্রুটফুল জায়গায় গমন করলেন না, তা বলেই আমার খারাপ হবে সেটা তো নয়। কারণ ধরুন মকর রাশি বা মীন রাশি, এদের সাপেক্ষে বৃহস্পতিদেবের চতুর্থ কিংবা ষষ্ঠ স্থানে অবস্থান, কিন্তু পায়া যখন নিরায়ণ হচ্ছে, মূর্তি যখন নিরায়ণ হচ্ছে, তখন কিন্তু মকর রাশির স্বর্ণমূর্তি, মীন রাশির রৌপ্যমূর্তি। সুতরাং এই দিকের নেগেটিভ ওই দিকের পজিটিভ দিয়ে ব্যালেন্স হচ্ছে। আর যাদের ক্ষেত্রে তাম্রপায়া বা লৌহ পায়া আছে, ধনু, সিংহ কিংবা বৃষ কিংবা কুম্ভ রাশির, তাদের ক্ষেত্রে বৃহস্পতিদেবের মিথুন রাশিতে পজিশনিং তাদের রাশি সাপেক্ষে ওই মূর্তি নিরায়ণের নেগেটিভিটিকে কিন্তু নিউট্রালাইজ করছে। সুন্দর না ব্যাপারটা? সুতরাং অনেক কিছু ব্যাপার জ্যোতিষশাস্ত্রে আছে, শুধু রাশি বলে গেলাম, রাশি ফল বলে গেলাম, এই রাশির এই হবে, ওই রাশির ওই হোঙ্গা, কখনো হয় না। এই কারণে স্পেসিফিক ভাবনা করে বলতে হয়। এবার দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে যখন বৃহস্পতিদেব গমন করছেন, তখন যে যে রাশিগুলোর ভালো বললাম ভালো। এবার যখনই কোনো রাশির সাপেক্ষে ভালো হয়, আর একটা জিনিস দেখতে হয় যে সেই রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, অষ্টম, দশম বা দ্বাদশে কোনো গ্রহ আছে কি, তাহলে কিন্তু এই পজিটিভিটিটা ততটা পাওয়া যাবে না, সেখানে ব্লক হবে। বেদ মানে ব্লকিং, সেখানে সমস্যা হবে। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝবেন, ধরুন ধনুরাশি সপ্তমস্থ বৃহস্পতি, পজিশনিং অনুযায়ী ফ্যান্টাস্টিক রেজাল্ট, কিন্তু অলরেডি 29 মার্চ থেকে শনিদেব ধনুরাশির সাপেক্ষে চতুর্থে মীন রাশির গৃহগত হয়ে গেছেন। সুতরাং সপ্তম ভাবস্থ বৃহস্পতিদেবের যে পজিটিভ ধনুরাশির জন্য আসার কথা, সেটা চতুর্থ স্থানে অবস্থানকারী শনিদেব কিন্তু কাটবেন, কারণ শনিদেব চতুর্থে অবস্থান করে বেদ তৈরি করছেন। এবার এই বেদ তৈরি করার জন্য ধনুরাশির কি একদম কোনো ফল কখনো আসবে না? অবশ্যই আসবে। যখন এবার শনিদেব তো ওখান থেকে সরছেন না 3 জুন 2027 আগে, তার আগে বৃহস্পতিদেব সরে চলে যাবেন, তাহলে কি হবে? যখনই এই তৃতীয়, চতুর্থ, অষ্টম, দশম এবং দ্বাদশে কোনো গ্রহ থাকে যারা বেদ তৈরি করে দিচ্ছে, অর্থাৎ আপনার যে রেজাল্ট আসার কথা ছিল কোনো গ্রহের গোচরে, সে রেজাল্টকে খানিকটা বা বেশ খানিকটা ব্লক করছে,
তার ওই ব্লকিং কাটার জন্য অন্য কোনো গ্রহ, যারা ট্রানজিট তো গ্রহরা করছেই, বড় গ্রহরা নয় এক জায়গায় প্রায় স্টেশনারি পজিশনে চলে যায়, 1 বছর, মূলত শনি 2.5, বৃহস্পতিদেব 1 বছরের একটু বেশি, রাহু কেতু 1.5 বছর, বাদ বাকি গ্রহরা তো ঘুরছে, মুভ করছে, সেখানে রবি আছে, চন্দ্র আছে, শুক্র আছে, বুধ আছে, মঙ্গল আছে, তারা তো ঘুরছে, যেগুলো কম টাইমিংয়ে ঘোরে এক একটা রাশি। তারা যখন দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম বা একাদশ ঘরে আপনার রাশির সাপেক্ষে গমন করবে, ধরুন ধনু রাশির সাপেক্ষে যখনই পঞ্চম ভাবে বুধ কিংবা শুক্রদেব এখনো অনেক দিন মীন রাশিতে থাকবেন, বুধদেব যখনই পঞ্চমে চলে যাবেন, তখন শনিদেব চতুর্থে যে বেদ তৈরি করছে সেই বেদটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ধনু রাশির সপ্তমস্ত বৃহস্পতির ফলাফল তখন আসবে। কিংবা আষাঢ় মাসে রবিদেব চলে গেল বৃহস্পতিদেবের সঙ্গে সপ্তমে, মিথুন রাশির গৃহেই থাকবেন রবিদেব আষাঢ় মাসে। এবার 2, 5, 7, 9, 11 নম্বর ঘরে যখনই কোনো গ্রহ ট্রানজিট করবে, তখনই কিন্তু এই যে শনিদেব ধনুরাশি সাপেক্ষে চতুর্থে অবস্থান নিয়ে ব্যয় তৈরি করে রেখে দিল, তার রেজাল্টে সেটা কিন্তু ক্যান্সেল হবে, অর্থাৎ তখন ধনুরাশি ওই সপ্তমস্ত বৃহস্পতি ফুটফুল রেজাল্ট পাবে। কি ঝঞ্ঝাট না বলুন, ব্যাপারগুলো অত সরল না সহজ? যাই হোক, পশ্চিমবঙ্গে সবই সহজ, সবই সরল, সবই টোনা টোটকায় হয়, সবই অতি সহজে হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র কি সেটা অলরেডি আপনারা 2টো এপিসোড আগে শুনে ফেলেছেন। সুতরাং গেল রব তোলারও কিছু নেই, কিংবা সব এবার আমার হয়ে যাবে, চালিয়ে ব্যাট চালো, আপনি বৈভব সূর্যবংশী হয়ে যাবেন, তাও কিন্তু না। মাথায় রেখে চলতে হবে, বৈভব সূর্যবংশীর যে কোচ আছে তার টিমের, তার মেন্টরের মতো হতে হবে, অর্থাৎ রাহুল দ্রাবিড়ের মতো হতে হবে। বি ক্যালকুলেটিভ, কোন সময় ব্যাট চালাবো, কোন সময় চালাবো না, উইকেটে স্টে করবো, উইকেটকে ধরে রাখবো, এটাকে মাথায় রেখে দয়া করে চলবেন। কোনো রাশির সাপেক্ষে, যে কোনো রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব যখনই মিথুন রাশির গৃহগত গেছে, আপনার জন্মকালীন জন্ম ছক অনুযায়ী আপনি অষ্টবর্গ চার্টে দেখে নিন যে বৃহস্পতিদেব যখনই মিথুন রাশির গৃহে গমন করছে, সেখানে 0 থেকে 3 পয়েন্টের মধ্যে নেই তো, অর্থাৎ 0, 1, 2, 3 এর মধ্যে পয়েন্ট নেই তো। তাহলে কিন্তু আপনার যতই স্বর্ণপায়া হোক, আপনার যতই 2, 5, 7, 9, 11-র মধ্যে আপনার বৃহস্পতিদেবের ট্রানজিট হোক, হয়তো আপনার জন্ম রাশি অনুযায়ী কোনো গ্রহ বেদও তৈরি করছে না, তা সত্ত্বেও কিন্তু গুড রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না যদি অষ্টবর্গ চার্টে মিথুন রাশিগত বৃহস্পতিদেব আপনার জন্মকালীন জন্মছকগত অষ্টবর্গ চার্টে মিথুন রাশির গৃহে 0 থেকে 3 বিন্দু প্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ 3 পয়েন্ট অবধি পেয়ে থাকে। মিডিওকার পাবেন 4 পয়েন্ট হলে, 5 থেকে 8 অবধি ভেরি গুড, গুড, ভেরি গুড, সুপারব, এক্সেলেন্ট, সেটা নিজেরা দেখে নেবেন। কপাল খারাপ পাকিস্তানের, কারণ পাকিস্তানের মিথুন রাশি বৃহস্পতিদেব যখনই 14 তারিখ রাতে অর্থাৎ 15 তারিখ গমন করবেন মিথুন রাশির গৃহে, পাকিস্তান যেদিন তৈরি হয়েছিল 14ই আগস্ট রাত 12টা করাচি টাইমিং অনুযায়ী, মেষ লগ্ন এবং মিথুন রাশির হরস্কোপ, মৃগশিরা নক্ষত্রের হরস্কোপ নিয়ে, ওইখানে অষ্টবর্গ চার্টে পাকিস্তানের 3 পয়েন্ট আছে মিথুন রাশির গৃহে। সুতরাং ওই যে আগে বলেছি, মে টু মিডল অফ দ্য জুন দুর্মুষ হওয়ার অপেক্ষায় পাকিস্তান। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। কারণটাই, সুতরাং পাকিস্তান তো স্যান্ডউইচ হয়ে যাবেই, কিংবা পিজার মতো 4, 5, 6 টুকরোয় ভাঙবে, সেটা তো অবশ্যই। কিন্তু আপনার আমার ব্যক্তিগত জীবন তো পিজার মতো কেটে খেলে হবে না, জুড়তে হবে বড়। সেখানে যদি 0 থেকে 3 পয়েন্টের মধ্যে থাকে, তাহলে শরীর, স্বাস্থ্য, ফাইন্যান্স, শিক্ষা দীক্ষা, গুরুজনের সঙ্গে সম্পর্ক, তাদের শরীর, এইসব বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।
এটাকে মাথায় রেখে আপনাকে আমাকে চলতে হবে। মূলত কারোর মূর্তি নির্ণয়নে ফ্যান্টাস্টিক, পজিশনিং অনুযায়ী দারুণ, অর্থাৎ বৃহস্পতিদেব মিথুন রাশিতে যাওয়ায় আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে হয়তো আপনার অবস্থান আপনার রাশির, তাহলে ফাইন। মূলত দেখে নিন বৃহস্পতিদেব ওখানে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসুর প্রথম 3টে পাদ অতিক্রম করবেন মিথুন রাশিতে, যেটা ভয়ঙ্কর স্পিডে অতিক্রম করবেন, যার ফলে বৃহস্পতিদেব আগামী 8 বছর অতিচারী গতিতে চলবেন। অতিচারী মিন্স গতি অতি চরম, অতিরিক্ত যার চলাচল, যার ফলে 15ই মে থেকে 19শে অক্টোবরের মধ্যে 30 ডিগ্রি, যেটা কিনা বৃহস্পতিদেব 13 মাসের কাছাকাছি সময় কভার আপ করেন, সেটা 15ই মে থেকে 19শে অক্টোবরের মধ্যে কভার আপ করে কর্কট রাশির গৃহে চলে যাবেন। হ্যাঁ, ওখানে গিয়ে আবার স্টেশনারি হবেন, বক্রি হবেন, ফার্দার ফিরবেন মিথুন রাশির গৃহে ডিসেম্বরে। কিন্তু ফার্স্ট ফেজে ভাবুন 30 ডিগ্রি কভার আপ করছেন বৃহস্পতিদেব মে মাসের 15 তারিখ থেকে অক্টোবরের 19 তারিখের মধ্যে, মানে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস বোধহয় এর মধ্যে কভার আপ করে ফেলছেন, যেটা 13 মাসে কভার আপ করেন। কি হবে তো গত এপিসোডেই শুনেছেন, এই অতিচারী বৃহস্পতির ফল। মূলত দেখুন আপনার জন্ম নক্ষত্রটা কি। বৃহস্পতিদেব মৃগশিরায় প্রবেশ করছেন, মৃগশিরার পরে আদ্রায় যাবেন 15ই জুনের পর থেকে, তারপরে পুনর্বসু ধরবেন, পুনর্বসু ধরে কর্কট রাশিতে যাবেন, বক্রি হবেন, আবার পুনর্বসু ধরে ফিরে আসবেন মিথুনে, তারপরে আবার আদ্রায় আসবেন, এসে কিছুদিন থেকে আবার পুনর্বসুতে যাবেন, গিয়ে তারপরে জুন মাসের 2 তারিখ সামনের বছর কর্কট রাশির গৃহগত হবে। আপনার নক্ষত্র সাপেক্ষে দেখুন মৃগশিরা, আদ্রা এবং এই পুনর্বসু নক্ষত্রটা পজিটিভ নক্ষত্র কিনা। 3টে নক্ষত্রই কারোর পজিটিভ হতে পারে না, একটা নক্ষত্র খারাপ হবেই সেখানে। সুতরাং যে নক্ষত্রে বৃহস্পতি আপনার পক্ষে খারাপ, সেই টাইমটা যদি আপনি অপেক্ষা করেন কোনো শুভ কাজ করার জন্য, বা অতিরিক্ত কিছু এক্সট্রা ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডিসিশন বা এইসব কিছু না নেন, তাহলে আপনি সেই সময়টা আপনার সেগুলো লস হবে না। মূলত আপনার নক্ষত্রের সাপেক্ষে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 20, 22, 24, 26 এবং 27 আপনার নক্ষত্রকে 1 নম্বর গুণে এরমভাবে গুনবেন, যারা যারা পারেন গুনে নেবেন। যদি এই নাম্বার নক্ষত্রগুলোর মধ্যে বৃহস্পতি থাকে, সেই নক্ষত্রে থাকা অবস্থায় বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে যে কোনো অবস্থায় থাক গুড রেজাল্ট আসবে। কারণ আমি বলছি এটা কেন যে কোনো অবস্থায় থাক, তার কারণ দেখুন বৃহস্পতিদেব অলওয়েজ জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে স্থানে অবস্থান করেন তার থেকেও বেশি ফ্রুটফুল রেজাল্ট দেন যেখানে দৃষ্টি সম্পাদ করেন, কারণ বৃহস্পতিদেবের দৃষ্টি অমৃত বলা হয়েছে। এবার ধরুন মকর রাশি সাপেক্ষে বৃহস্পতিদেব যাবেন ষষ্ঠে, কোন 3টে ঘরকে দেখবেন? দ্বাদশ ঘর দেখবেন 7ম দৃষ্টিতে, 5ম দৃষ্টিতে দেখবেন মকর রাশির ধনস্থান অর্থাৎ কুম্ভ রাশির গৃহ, এবং 9ম দৃষ্টিতে দেখবেন তুলা রাশির গৃহ অর্থাৎ মকর রাশির সাপেক্ষে কর্ম বা 10ম স্থান। এবার বৃহস্পতির ষষ্ঠে অবস্থান ভালো না, নেগেটিভ, শারীরিক দিক থেকে নেগেটিভ, গুরুজন সম্বন্ধীয় ক্ষেত্রে নেগেটিভ, অন্যান্য ক্ষেত্রে নেগেটিভ। কিন্তু বৃহস্পতিদেবের যেহেতু 10ম এবং ধনস্থানে দৃষ্টি আছে এবং দ্বাদশস্থ দৃষ্টি আছে, যখনই আপনার মকর রাশিতে জন্ম সেখানে উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা 3টে নক্ষত্রের অবস্থান, এক একজনের এক একটা নক্ষত্রে আপনাদের জন্ম হয়েছে। আপনি দেখে নিন আপনার নক্ষত্র সাপেক্ষে কখন বৃহস্পতিদেব শুভ নক্ষত্রে অবস্থান করছেন, সেটাকে যদি আপনি ক্যালকুলেট করে নিতে পারেন এবং সেই সময়ে আপনার কর্ম, ধন, বাইরে যাওয়া, বিদেশে পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে ট্রান্সফার, ফ্রুটফুল রেজাল্ট চান, তখন আপনি সেগুলো পেয়ে যাবেন। কিন্তু বৃহস্পতি আপনার ষষ্ঠে। সুতরাং বৃহস্পতিদেব এমন একটা গ্রহ যার মধ্যে অমৃতময়তা আছে, যার ফলে বৃহস্পতিদেবকে আমরা গুরু বলি।
বৃহস্পতি দেবের থেকে বেশি এক্সপ্যানশন কেউ ঘটাতে পারে না। বৃহস্পতি দেব খালি দেবগুরু নন, বৃহস্পতি দেব হচ্ছেন জ্যোতিষশাস্ত্র মতে আমাদের এই জোডিয়াক সিস্টেমের সেই প্ল্যানেট, তার নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি আছে, যিনি আপনাকে আমাকে পজিটিভিটি কিছু দেবেনই দেবেন। সুতরাং এখানে ব্যক্তিগত রাশিফলে কি হবে, এই হবে, ওই হবে, হ্যানঙ্গা ত্যানঙ্গা, প্লিজ, হ্যাঁ, বৃহস্পতির এই রাশিফলটা এইভাবে আপনাদের আমি রাশিগত অ্যানালিসিস করে দিলাম। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভাবনা করুন যে আমার কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে মন্দ। আমার নক্ষত্র সাপেক্ষে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু পজিটিভ নক্ষত্র না নেগেটিভ নক্ষত্র, এটাকে খালি বুঝে নিন। সেই সময়গুলো ধরে কাজ করলে দেখবেন এই মিথুন রাশির গৃহগত যতক্ষণ বৃহস্পতিদেব থাকবেন, শুরুতে 19 অক্টোবর অবধি, তার পরবর্তী ক্ষেত্রে আবার ডিসেম্বরের পর থেকে নেক্সট জুন মাসের 2 তারিখ অবধি, সেই টাইমেও আপনার রাশির সাপেক্ষে যে মূর্তি ধারণ হোক, যে পজিশনিং হোক, আপনি ফ্রুটফুল রেজাল্ট বৃহস্পতিদেবের কাছ থেকে নিতেই পারবেন, যদি আপনি সৎ শুদ্ধ থাকেন। 200% পারবেন। কেন বৃহস্পতির এই ট্রানজিট আমি বলছি না, তার কারণ এর পরেই আপনাদের জন্য এপিসোড আনবো রাহু এবং কেতুর পরিবর্তন। মীন রাহু কেতু 19 মে, আমার মতে আমি যে রাহু কেতুকে মানি ট্রু রাহু কেতু, সেটা 29 মে রাত, অর্থাৎ 30 মে থেকে পরিবর্তন হয়ে মীন এবং কন্যা রাশি ছেড়ে রাহু কেতু যাবেন কুম্ভ এবং সিংহ রাশিতে। ওই রাহু কেতুর পরিবর্তনে আমাদের দেশ দশ বা ব্যক্তি জীবন সম্পর্কে অ্যানালিসিস, তার সঙ্গে মিথুন রাশির গৃহগত বৃহস্পতিদেবের অবস্থান, মীন রাশির গৃহগত শনিদেবের অবস্থান, এবং নিজেদের গৃহ বদলে যখন কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে রাহু কেতু যাবেন, সেই অবস্থান অনুযায়ী আপনাদের তখন আমি রাশি বা স্পেসিফিক নক্ষত্র অনুযায়ী এপিসোড একবারে এনে দেব, যেটা ধরে মেনে কাজ করলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। সেই জন্য শনিদেব যেহেতু দীর্ঘকালীন যাত্রা করেছিলেন, সেই জন্য আমি স্পেসিফিক নক্ষত্র আঙ্গিকে আপনাদের কিছু গাইড করার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেবের সঙ্গে সঙ্গে প্রায় গায়ে গায়ে রাহু কেতু দেবেরও স্থান পরিবর্তন হবে, রাশি পরিবর্তন হবে, এই টোটালটাকে অ্যামালগামেট করে আপনাদের জন্য আমি রাশি এবং নাক্ষত্রিক অ্যাঙ্গেলে অবশ্যই অতি শীঘ্রই এপিসোড নিয়ে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে। সুতরাং বিগ চেঞ্জ ওভার, বিগ ট্রান্সফরমেশন খালি গ্লোবালি হবে, গ্লোবালি কিছু হচ্ছে, আপনাকে আমাকে এফেক্ট করবে না, এইটা ভেবে যদি আপনি আমি মাটির মধ্যে মাথাটা ঢুকিয়ে ভাবি আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে আপনার আমার থেকে বড় বোকা আধুনিক দুনিয়ায় কিন্তু আর কেউ নেই। এটাকে মাথায় রেখে চলতে হবে আমাদের, কারণ এই ট্রান্সফরমেশনটাকে অ্যাডাপ্ট করতে হবে, সঠিক দিশায় সঠিকভাবে নিজেদের জীবনযাপন করতে হবে, যাতে ভবিষ্যতের যে বিশ্ব হতে চলেছে সেই বিশ্বের প্রকৃত সওয়ারি কাণ্ডারি আপনি আমি যথাযথ রূপে হতে পারি। আশা করি সম্ভবী অ্যাস্ট্রোর দর্শকরা সেটা নিশ্চয়ই করেন এবং আগামীতেও করবেন। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করবেন, অন্য মানুষকেও শেয়ার করবেন, নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার হবেন আশা রাখি। নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করে যেতে ভুলবেন না। সম্ভবী অ্যাস্ট্রোর সাথে থাকুন। পিন পয়েন্টিং অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের জন্য ব্যক্তি জীবন হোক, কিভাবে জীবনকে শুদ্ধ সুন্দর করবেন, দেশের সাপেক্ষে হোক, গ্লোবাল ট্রান্সফরমেশনের জন্য হোক, টোনা টোটকা, মে মাস, জুন মাস, জুলাই মাসের রাশিফল কিচ্ছু ওই দিয়ে হয় না। আপনাদের নেট খরচ হয়, কোম্পানিগুলো লাভবান হয়, এবং যাদের এরকম ভিডিও দেখেন অবশ্যই তাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। যেরকম পাকিস্তানের চ্যানেলগুলো পাকিস্তানকে গালি দিয়ে ভারতীয়দের মধ্যে প্রচার এবং প্রসার ঘটিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছিল, সব স্বরূপ বেরিয়ে গেছে, সরকার ব্লক করে দিয়েছে। ঠিক আমাদের এখানকার জ্যোতিষ চ্যানেলগুলোর অবস্থাও প্রায় ঘুরপথে ওরকম।
বিচার বিবেচনা আপনারা করবেন, কারণ শ্রোতা আপনারা, দর্শক আপনারা। ভালো থাকবেন, ভালো রাখবেন। যথাযথভাবে মিথুন রাশির গৃহগত বৃহস্পতিদেবকে নিজেদের জীবনের ট্রান্সফরমেশনের জন্য কাজে লাগাবেন। নমস্কার, প্রণাম।